এই অনুষ্ঠানের শুরু থেকেই স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন, এবং আছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। আমরা শুরুতেই যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, আপনার কাছে। আপনি নিজে শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, গবেষণা করেছেন। আপনার কাছে শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে, এবং প্রশ্ন করতে চাই যে গেল কয়েকদিন ধরে, বিশেষ করে আমরা বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে যেমন বাংলাদেশি নাগরিকদের উপর হত্যা, নির্যাতন, এবং আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, এবং এই দুই সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, এবং সেই উত্তেজনার বিষয় এবং সাম্প্রতিক সময়ে হঠাৎ করে বেড়ে যাওয়া সীমান্তে সংঘর্ষ কিভাবে দেখেন আপনি, স্যার? ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে সবাইকে এবং দর্শকদের সালাম এবং শুভেচ্ছা, এবং যারা স্টুডিওতে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরনো একটি টানাপোড়েন। এটা নতুন বিষয় নয়, তবে গত ১.৫ দশক ধরে এই টানাপোড়েনটায় আমরা একটু নতজানু অবস্থানেই রয়েছি বাংলাদেশ। এবং আপনি জানেন যে যেটা আমরা জানতে পেরেছি, বিগত সরকারের সময় বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে, তারা পরিষ্কারভাবে বলেছেন তারা এখন যে কাজ করছেন সেটাই চুক্তির আওতায় আছে। এবং এটাও সম্পূর্ণভাবে একটি সরকার এবং একটি দলের একটু নতজানু পররাষ্ট্রনীতির অংশবিশেষ। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বাধীনতা এবং জাতীয়তাবাদী চেতনা অত্যন্ত প্রখর, এবং এ ব্যাপারে তারা যে আপোষহীন তার প্রমাণ আমরা পেয়েছি বিগত এই আপনি যে ঘটনাগুলোর কথা বলেছেন তার মধ্যে দিয়ে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সীমান্তে বসবাসকারী কৃষক, তারা কিন্তু এটা মেনে নেননি, তারা প্রতিবাদ করেছেন। এবং এটা হলো বাংলাদেশের স্বাধীনতাকামী, স্বাধীনচেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক হিসেবে এটা বাংলাদেশের মানুষের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক। আমরা এটা কখনোই চাই না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমার সম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেই বন্ধুত্ব কখনোই ছোট ভাই বড় ভাই এর মতো হবে না। দুটো রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে হবে। সেই বোধটা আমরা, আপনারা এখানে যারা বসে আছি তাদের মধ্যে যেরকম আছে, প্রান্তিক পর্যায়ে গ্রামের ওই কৃষক, গ্রামের সাধারণ মানুষ, তারাও কিন্তু এটা ধারণ করেন। তো আমি মনে করি এটা আমাদের একটা বড় শক্তি, এবং বর্তমান সরকার এই শক্তিকে ব্যবহার করে একটি সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার এটা একটা বড় শক্তি হিসেবে তারা ব্যবহার করতে পারে। স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে আপনি তো বলছিলেন যে এটি বাংলাদেশের সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া এটি চুক্তিরই একটি অংশ। সেই চুক্তির অংশ ভারতের সাথে তো এখন পর্যন্ত অসংখ্য চুক্তি সম্পাদিত হয়েছে গত ১৫ বছরে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শান্তি সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান হিসেবে গবেষণা করেছেন, এবং এই সীমান্ত সহ নানান এলাকার সারা বিশ্বের শান্তি এবং সংঘর্ষের ব্যাপারে আপনার গবেষণা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের চুক্তিগুলো সম্পর্কে যদি আপনি সংক্ষেপে কোনো কিছু জানা থাকে, আসলে জেনেছেন কিনা, জানলে তা কতটুকু বাংলাদেশের সাথে ভারতের শান্তি বা সংঘর্ষ এড়িয়ে চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সমতা ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে যে সম্পর্ক? আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এইটা আমার আপনার সবার জানার কথা। এটা আমাদের জানার মাধ্যম কি হবে? জানার মাধ্যম হলো যে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি হলে সেই চুক্তি সংসদে আলোচনা হবে এবং সংসদে অনুমোদন হবে। এর মধ্য দিয়েই দেশের মানুষ জানতে পারবে। কিন্তু এই যে চুক্তিগুলো সংসদে উত্থাপিত হয়নি, আলোচনা হয়নি, এটি হলো গত ১.৫ দশকের অপশাসনের একটা অন্যতম লক্ষণ। এবং এই বিষয়গুলো, যেটা আমার জানার সাংবিধানিক অধিকার আছে, সেই সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে
যে কারণে এদেশের মানুষ জানতে পারেনি। কাজেই আমরা যে আজকে যে অবস্থানে এসেছি, সেই অবস্থানের অন্যতম কারণ হলো শাসন ব্যবস্থার দুর্বলতা এবং অপশাসন। কাজেই আমরা যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি দেশের মানুষ জানতো, আমাদের যারা প্রতিনিধি, সঠিকভাবে নির্বাচিত প্রতিনিধি থাকতেন পার্লামেন্টে, সেখানে এটা আলোচনা হতো, তাহলে হয়তো এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই এটা বন্ধ করা যেত। কাজেই এই যে অনির্বাচিত সরকার, তার মধ্য দিয়ে একটি একচ্ছত্র আধিপত্যবাদী সরকার, তার মধ্য দিয়ে অন্য একটি দেশের নতজানু পররাষ্ট্রনীতির প্রতি মোহ, এই সবগুলি একই সূত্রে গাঁথা। কাজেই শাসন এবং সুশাসন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলে আজকে ভারতের রাষ্ট্রদূতকে যখন ডেকে আনা হয়, তিনি এই কথা বলতে পারতেন না যে এটা আমরা চুক্তির বাস্তবায়ন করছি। আমরা এটা আলোচিত হলে আমরা চুক্তিযুক্ত দিতাম না, আমরা আগেই এটা ঠেকিয়ে দিতে পারতাম, এবং সরকার আরো শক্তিশালী হতো যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারতাম। বর্তমান সরকার যেমন শক্তিশালী শক্তি বোধ করছে, এই শক্তির কারণে সে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে। সাইফুদ্দিন আহমেদ, আপনি তো শান্তি সংঘর্ষ বিভাগে গবেষণা, মানে আপনি তো মূলত গবেষক, তারপরে না শিক্ষক। আমার প্রশ্ন ছিল যে এই যাবৎকালে ভারতের সাথে যত চুক্তি হয়েছে, সেই চুক্তির আসলে সংবাদকর্মী হিসেবে যেমন আমরা জানি না, শিক্ষক গবেষক হিসেবে যেমন আপনি জানেন না, তেমনি স্টুডিওতে জাতীয় নাগরিক কমিটির নেতা আছে তিনিও জানেন না, একই রকমভাবে বিএনপির কেন্দ্রীয় সম্পাদক ABM মোশাররফ হোসেন তিনিও জানেন না। তাহলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাস পরে সেই চুক্তিগুলো তো এখন পর্যন্ত কোনো চুক্তি প্রকাশ করলো না। আপনি কি মনে করেন যে চুক্তিগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা উচিত আপনার গবেষণার স্বার্থে? আমরা সংবাদকর্মী হিসেবে আমাদের রিপোর্টের কাজে একই রকমভাবে রাজনৈতিক দলের নেতারা তারা তাদের অবস্থান, দলীয় অবস্থান তুলে ধরবেন। খুবই তাৎপর্যপূর্ণ, এবং এটা অত্যন্ত একটি সুইঙ্গিতবাহী যে এই চুক্তিগুলো এখন প্রকাশিত হওয়া দরকার। কারণ হলো, আপনি যে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘর্ষ এড়িয়ে চলার কথা বলছেন, তার অন্যতম নিয়ামক হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যার মধ্য দিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপিত হতে পারে। আমরা বিষয়গুলো যত স্বচ্ছতার সাথে জানতে পারবো, এর মধ্যে দিয়ে আমরা যত অন্য পক্ষকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো, এবং এর মধ্যে যে যোগাযোগ স্থাপিত হবে, সেটা আমাদের সংঘাতের এলিমেন্টগুলোকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এবং বর্তমান সরকারের জন্য এটা একটি উপযুক্ত সময়, উপযুক্ত পরিবেশ এই চুক্তিগুলোকে প্রকাশ করা এবং জনমত সংগ্রহ করা, এবং তার ভিত্তিতে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সাধারণ মানুষ ঠেকিয়ে দিবে, তারপরে সরকার ব্যবস্থা নিবে, এরকম রিঅ্যাক্টিভ না হয়ে বরং প্রোঅ্যাক্টিভ হলে ভালো। আগেই উনি প্রকাশ করলেন, মতামত আসলো, দেন সরকার ব্যবস্থা নিতে পারে। ধন্যবাদ স্যার। আপনার অনেক ব্যস্ত সময়, তার মধ্যেও আপনি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নিশ্চয়ই আপনার এই বক্তব্য এবং এই তথ্য অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে যাবে আমরা ধারণা করি। নিশ্চয়ই সরকার ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ্যে আনবেন। স্যার, আপনাকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ৭১ মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হয়ে সীমান্তে আমাদের হত্যা এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আপনার অভিমত জানানোর জন্য।